এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023-এর সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের এই পর্বে আমরা আলোচনা করব মাটি পরীক্ষা এবং তার প্রয়োজনীয়তা নিয়ে। আর এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর পার্থ মুখার্জি, যিনি প্রাক্তন উপকৃষি অধিকর্তা, রসায়ন বিভাগের, পশ্চিমবঙ্গ সরকারের এবং বর্তমানে CADC-র আধিকারিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আসলে আমাদের চাষবাসের কথা যখনই মনে আসে তখন প্রথম যে কথাটা মনে আসে সেটা হলো মাটি। তো আজকে আমাদের তো বিষয় মাটি পরীক্ষা নিয়ে। তো এই যে মাটি পরীক্ষা আমরা কেন করব? আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, যে প্রথমেই কেন মাটি আমরা পরীক্ষা করি। মাটি পরীক্ষা এই কারণেই আমাদের করার দরকার, আমরা মাটির থেকে ক্রমান্বয়ে অনেক ফসলই নিই, বছরে কোথাও 2টি কোথাও 3টি ফসল আমরা
তৈরি করি, উৎপাদন করি। এই উৎপাদন করতে আমাদের বিভিন্ন খাদ্য দ্রব্য লাগে, যে সমস্ত খাদ্য মৌলগুলো গাছ প্রধানত নিয়ে থাকে। এই মৌলগুলো মাটিতেই থাকে, কিন্তু এই মৌলগুলি যেগুলি আছে সেগুলো সেটা দিনের পর দিন নিতে থাকলে মাটিতে সেই পরিমাণটা কমতে থাকে। তো এই কমে যাওয়াটা যদি ক্রমশ বাড়ে, তাহলে সেক্ষেত্রে গাছের ক্ষেত্রে খাদ্যদ্রব্যের অভাব দেখা দেবে। এটা একটা মূল কারণ, যে কারণে আমার সেই মাটিতে বর্তমান আধুনিক কৃষিতে দরকার হয়ে পড়ছে কি সারের প্রয়োগ। অর্থাৎ অতীতে আমরা কি করতাম, আমরা তখন জনসংখ্যা কম ছিল, অধিকাংশ ক্ষেত্রে জৈব সারের মাধ্যমেই এই প্রয়োজনটা মিটে যেত। কিন্তু এখন তার থেকে অনেক গুণ বেশি আমরা ফসল ফলাই। এই এত ফসল ফলাতে সমপরিমাণ খাদ্যমৌলের প্রয়োজন হয়। তো এই খাদ্যমৌল আমরা শুধুমাত্র জৈব সারের মাধ্যমেই পূরণ করতে পারবো না, আমাদের রাসায়নিক সারও দেওয়ার প্রয়োজন। তার পরিমাণ নির্ধারণের জন্য মূলত আমাদের মাটি পরীক্ষা করা দরকার। তার মানে আমরা যেটা বুঝলাম যে মাটির স্বাস্থ্য কেমন সেটা জানার জন্য যেমন আমাদের প্রয়োজন, এবং কতটা সার প্রয়োগ করব তার জন্য আমাদের এই মাটি পরীক্ষাটা প্রয়োজন। এখানে একটা কথা আপনাকে বলি, শুধু যে সারের প্রসঙ্গ তা না, আমাদের প্রথমেই জানা দরকার যে মাটি কিন্তু একটা নির্সার বস্তু নয়, একটা জীবিত অংশ, মানে প্রাণ আছে মাটির প্রাণ আছে। কেন না, এর মধ্যে বহু উপকারী ব্যাকটেরিয়া এবং অন্যান্য ছত্রাক ইত্যাদি আছে, যারা কিনা গাছের খাদ্য সংগ্রহের ক্ষেত্রে বা তার পরিবর্তন মানে গ্রহণযোগ্য করে তোলার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে। সেই কারণে সেখানে একটা প্রাণের সঞ্চার আছে, সেখানে বাতাসের প্রয়োজন, সেখানে হাওয়া চলাচলেরও প্রয়োজন। তো এই সমস্ত জিনিসটার জন্যেই মাটির একটা ভৌত এবং রাসায়নিক স্বাস্থ্য বলে যে বিষয়, তার মধ্যে কিছু ভৌত গুণাগুণকে রক্ষা করতে হয়, এবং সেই সাথে রাসায়নিক গুণাগুণ যেমন কতটা তার মধ্যে খাদ্যদ্রব্য থাকবে বা মৌলগুলি থাকবে সেটাও যেমন জানার দরকার। মাটির তাকে আমরা যেটা বলে থাকি যে বাল্ক ডেনসিটি, অর্থাৎ যে মাটি কতটা ওজন, মানে একটা ঘনত্বের মধ্যে কতটা মাটি থাকা উচিত, অর্থাৎ বাতাস এবং জল এবং কঠিন পদার্থ মিলে সেই জায়গাটা একটা সাম্য পরিবেশ আছে, ব্যালেন্সড একটা পরিবেশ, সেইটা রক্ষা করা, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে থেকে গেল। মানে এই নানান কারণে আমাদেরকে মাটিটাকে পরীক্ষা করতে হবে। অবশ্যই পরীক্ষা করা দরকার। তো এই মাটি পরীক্ষা করার জন্য তো মাটি প্রথমে আমাদের সংগ্রহ করতে হবে। হ্যাঁ, তো সেটা কিভাবে আমরা সংগ্রহ করব? মাটি সংগ্রহ করার ক্ষেত্রে যেটা আমাদের দেখা দরকার, যে আমরা কোনো একজন চাষি মনে করতে পারেন আমি মাটিটা পরীক্ষা করব, বা ধরুন এক জায়গায় একাধিক চাষি আছেন, তাই আমার প্রত্যেকেরই নিজস্ব চাষের পদ্ধতি আছে। কম বেশি কিছু পার্থক্য থাকলেও দেখা যায় যে অনেকাংশে ধরুন ধান চাষ করছেন একটা অংশে একটা মানুষ, তাহলে তাদের কম বেশি একই রকম চরিত্র থাকে জমির, একদম এক না হলেও প্রায় কাছাকাছি। সেই ক্ষেত্রে এটা মাথায় রেখে এখন যেটা বাস্তবে পরিস্থিতিতে যেটা আছে, পশ্চিমবঙ্গ সরকার বা বলুন ভারত সরকার মাটি পরীক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই গুরুত্ব হিসেবেই আমরা বলি যে এখন মানে যেটা করা যায় বা হয়েছে সেটা হচ্ছে যে মাটিকে কিছুটা অংশে ভেবে নেওয়া হয়েছে, মিনিমাম একটা ইউনিটকে ধরে নেওয়া হয়েছে। ধরুন 2.5 হেক্টর একটা ইউনিট ধরে নেওয়া হয়েছে। এইটার মধ্যে যেখানে সেচ সেবিত অঞ্চলে 2.5 হেক্টর ইউনিট, এই 2.5 হেক্টর ইউনিট থেকে আমরা একটা মাটি সংগ্রহ করেছি অতীতে, একটা স্যাম্পল তৈরি হচ্ছে। তো এই স্যাম্পলটা তৈরি করার ক্ষেত্রে আমরা ওই অংশ থেকে আমরা বিভিন্ন জায়গায় জিগজ্যাগ ওয়েতে ঘুরে 12-14 জায়গা থেকে মাটি তুলে সেগুলোকে মিশ্রিত করে 6 ইঞ্চি গভীর অবধি যে মাটি সেইটা নিয়েছি, নিয়ে তার থেকে একটা কোয়ার্টারিং পদ্ধতিতে একটা স্যাম্পল তৈরি করেছি। এই স্যাম্পলটা ধরে নিন 2-2.5 কেজি মাটি তুলেছিলাম, সেখান থেকে এটা চেলে বেচে সব কিছু করে নিয়ে 300-400 গ্রাম মাটি পেলাম। এটাই আমার মাটি পরীক্ষার কাজে লাগবে। পরে আলোচনা করা যায় যে কি কি সাবধানতা নেওয়া যেতে পারে মাটি সংগ্রহের ক্ষেত্রে। যেমন ছোট করে যদি একটু বলেন। যেমন যদি বলি যে আমি যদি কোদাল ব্যবহার করব, কোদালটা কিন্তু ধুয়ে পরিষ্কার রাখতে হবে। তারপর আমি যেখানে মাঠের ধারে সার ফেলে রাখি সেখানে তো এমনি উর্বরতা বেশি, সেই মাটিটা নেব না। আলের মাটি আমি নেব না, কোনো ছায়াযুক্ত জায়গা থেকে মাটি নেব না। তারপর জন্য আমার কোনো ক্রপ রয়েছে, এখানে একটা শস্য রয়েছে, তাহলে সেখানে আমি যদি মাটি নিতে যাই আমার ভেবে নিতে হবে যে আমার প্রয়োজনটা কতটা। যদি ওই শস্যের জন্য এই মুহূর্তে কিছু ব্যবস্থা নেওয়ার থাকে তাহলে আমরা ওটাকে সারিতে বুনি, তাহলে মাঝখান থেকে মাটি তুলে নেব।
নচেত আমরা করব কি, এখানে আমরা ওই শস্যটা তুলে নেওয়ার পর যে মাটি পড়ে রইল সেইখান থেকে আমরা মাটি সংগ্রহ করব। এবং আরেকটা জিনিস করব যে মাটির ওপর স্তরেতে সাধারণত গাছের গোড়া টোড়া ইত্যাদি পাতা টাতা পড়ে থাকে, ওগুলোকে একটু হালকা সরিয়ে দিয়ে তারপর আমি মাটিটা নেব এবং মাটিটা সমান গভীরতাতে নেব। অর্থাৎ কিনা যদি গভীরতা অনুসারে ভাবি তাহলে ধরুন একটা স্লাইস নেবে আসবে আমার কাছে, এইরকম একটা দেয়াল থেকে একটা অংশ লম্বা করে কেটে নিলাম ধরুন 6 ইঞ্চি অবধি। এবার সেইটাকে নিয়ে এবার আমি মিশিয়ে নেবো। এটা হচ্ছে 6 ইঞ্চি কেন না, এটা হচ্ছে আপনার ওই অবধি শেকড় বাকড়গুলো যেতে পারে, সেই জন্যই ওই অংশটাকে ধরা হয়। তার তলার অংশ নিয়েও আমরা পরীক্ষা করি, কিন্তু মানে এই মুহূর্তে বলতে গেলে চাষির যে প্রয়োজনে আমরা 6 ইঞ্চি মাটি ওটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি। এই সাবধানতাগুলো, যেমন চাষিদের ক্ষেত্রে ধরুন অনেকেরই তো সেই জায়গাগুলো খেয়াল থাকে না, অনেকে হয়তো ধূমপান করেন, তার হয়তো ওইখানে যদি ধূমপান করাকালীন তার হাত অপরিষ্কার বা ধূমপান করার সময় ছাইটাই যদি পড়ে সেটাও খারাপ হবে। এবং মাটিটা নিয়ে ছাওয়াতে শুকোতে হবে, মাটিকে আমি রোদে ফেলে রাখতে পারবো না। ভিজে মাটি যদি হয় তাকে নিয়ে গিয়ে ছাওয়াতে শুকাতে হবে কোনো ঢাকা জায়গায়, যাতে না অন্য কোনো ধরুন কিছু নোংরা করতে পারে, ইঁদুর এলো বা আরশোলা ইত্যাদি পোকামাকড়, সেগুলো যাতে না যায়। হ্যাঁ, এইভাবে রেখে যতটা সম্ভবভাবে হাওয়ায় রেখে শুকাতে হবে, রোদে রাখা যাবে না। শুকিয়ে ওটা চালতে হবে। ওটা একটা মেশ আছে, সেই মেশ মানে আমরা বলি 60 মেশ, সেইটা দিয়ে চাললে যেটা আসবে সেইটা দিয়ে সাধারণ পরীক্ষাটা হয়। আরও কঠিন পরীক্ষার যোগ্য মানে যেগুলো আরও বেশি সেগুলোর জন্য সূক্ষ্ম পরীক্ষা, যেমন মাইক্রোনিউট্রেন্ট, 100 মেশ দিয়ে আমরা করব। এগুলো ভাগ আছে, কারণ আমরা তখন শুধু কাদা মাটিটা নিতে চাইছি। এবং মাটিটা রাখবো কোথায় সেটাও আমাকে রাখতে হবে একটা নতুন কোনো পলিপ্যাকের মধ্যে, বা আমরা কোনো কন্টেনার কৌটোর মধ্যে রাখতে পারি। সাধারণত আমরা পরীক্ষা করতে পাঠাই যখন, ওটা কন্টেনারে ভরে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখন যে পদ্ধতিতে এখন মাটি পরীক্ষা হয় তাতে যে জায়গা থেকে মাটিটা নেওয়া হয় তার ল্যাটিচিউড লঙ্গিচিউড, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ মানে ভারতবর্ষের যে মানচিত্র হচ্ছে ফার্টিলিটি ম্যাপ, সেখানে এইটাকে যাতে লোকেট করা যায় সেই জন্য ওইটাও আমাদের দরকার জানা। তাহলে সেটাকে আমরা ম্যাপিংয়ের ক্ষেত্রে খুব ব্যবহার করতে পারবো, মানে একটা ফ্রুটফুল হবে পুরো ব্যাপারটা। বেশ। তো এই যে মাটি যে আমরা পরীক্ষা করছি, মাটি পরীক্ষা করে আমরা কি কি জানতে পারছি? আচ্ছা, এই যে মাটি পরীক্ষা করছি, এটার করে আমরা কতগুলো জিনিস জানতে পারি। প্রথম কথা, মাটির যে ভৌত বা রাসায়নিক এটা বলছি, তার মধ্যে বলি 12টি প্যারামিটার আমরা এখানে জানতে পারি। প্রথম হচ্ছে ধরুন তার কতটা জৈব মানে অঙ্গার আছে ওর মধ্যে, অর্গানিক কার্বন বলি, তার পরিমাণটা জানতে পারি। আমরা জানতে পারি তার অম্লত্ব ক্ষারত্বের মাপ মানে পিএইচ জানতে পারি। আমরা জানতে পারি তাতে কতটা লবণ আছে, লবণের পরিমাণটা জানতে পারি। আমরা জানতে পারি ওখানে কতটা নাইট্রোজেন আছে। আমরা জানতে পারি ওখানে কতটা ফসফেট আছে, কতটা পটাশ আছে। এছাড়া সালফার কত পরিমাণ আছে, আর জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, এই শেষ চারটে হলো আমাদের, এবং বোরন, এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট পার্ট। আর তার আগে যেটা বললাম নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এরা হচ্ছে আমাদের মূল সার। এইগুলো যে জানতে পারলাম, এই জানার পরে তারপরে চাষিরা কি করবেন? এরপর যেটা ওনাদের কাজ হলো, প্রথম দেখতে হবে যে মাটির পিএইচ বা অম্লত্ব ক্ষারত্বটা কী পরিমাণে আছে। এটা বলে রাখি, এটা এই পিএইচ মাটির যেটা হওয়া উচিত সেটা হচ্ছে 6.5 থেকে 7.5 এর মধ্যে থাকা উচিত। এর তলার দিকে যখন যাবে 6.5 থেকে 6, 5.5 বা আরও যদি 5-এ নাবে, এটা অম্লত্বটা বৃদ্ধি পাবে। আর ঠিক উল্টো যদি বলি যে 7.5-এর ওপর যখন হবে, 8 বা 8.5 পিএইচ চলে যাবে, তখন এটা ক্ষারীয় হয়ে যাবে মাটিটা। আচ্ছা, তখন চাষিকে কিন্তু একটু সাবধান হতে হবে, কারণ এখানে অম্লত্বটাকে তাকে কমাতে হবে। যদি অম্লত্ব না কমানো যায় তাহলে সেক্ষেত্রে নিউট্রিয়েন্ট যেগুলো বলি বা খাদ্য মৌলগুলো ওর গ্রহণ করতে অসুবিধা হবে, বাধা সৃষ্টি। তার জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবেন চাষি? হ্যাঁ, অবশ্যই কথা বলবেন। কারণ এমনি আমরা বলে থাকি যদি আমাদের যেটা হচ্ছে দোআঁশ মাটিতে, এখানে যদি দেখা যায় যে অম্লত্ব 6 অবধি আমরা মানে করতে পারি, তার তলায় যদি এসে যায় 5.5 বা তার কমে যেতে যায়, তখন আমরা হেক্টরে বলতে পারি বা 1 টন প্রতি হেক্টরে যদি আমরা চুন বা চুন জাতীয় দ্রব্য দিই, তাহলে সেটা শোধন হবে, সেটা পরিমাণটা কমে আসবে। আপনার যদি একরে হিসেব বলতে হয় তাহলে সেখানে 10 থেকে 30
কুইন্টাল পার একর। পার একরে দিতে হবে। যদি এ মাটি হয়, যদি বেলে মাটি হয় সেখানে কম লাগবে 10, আর যদি দোআঁশ মাটি হয় তাহলে 20 কুইন্টাল, আর যদি কাদা মাটি হয় সেক্ষেত্রে 30 কুইন্টাল পার একর। তো আপনি তো অম্ল আর ক্ষারের কথা বললেন। হ্যাঁ, ক্ষারীয় মাটির ক্ষেত্রে আবার আমরা জিপসাম প্রয়োগ করি ওখানে। আচ্ছা, আর এবার আরেকটা প্রশ্ন এখানে এসে যাবে, যেটা আসবে, যেটা হচ্ছে মাটির লবণাক্ততা। হ্যাঁ, সেটা এটা জিজ্ঞাসা একটা করতে খুব মানে খেয়াল করার বিষয়। মানে লবণের পরিমাণ বেশিও হতে পারে, কমও হতে পারে। হ্যাঁ, কম হলে ক্ষতি নেই ক্ষেত্রে। আচ্ছা। লবণের পরিমাণ যেটা আমরা বলি 1 ডেসিসাইমন্স পার মিটার যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ঠিক আছে, সেটাতে আমার অসুবিধা নেই। কিন্তু এর ওপরে যদি চলে যায়, 1 থেকে 2 যদি এসে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বীজ অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে অসুবিধা হবে যে কোনো ফসলের। আচ্ছা, তার উপরে যদি চলে যায় তাহলে দেখা যাবে অনেক ফসল চাষ করতে অসুবিধার সৃষ্টি হবে, ডাল শস্য, তৈলবীজ ইত্যাদি, এগুলো করতে অসুবিধা হবে, কারণ 2 থেকে 3-এ থাকলে। তখন চাষি কি করবেন? তখন সেক্ষেত্রে তাকে পরামর্শ নিতে হবে। তার মূল জায়গা হচ্ছে যে ওখানে জলসেচ করে ওখান থেকে ওটাকে নাবিয়ে দিতে হবে, মানে যে লবণ জমছে সেটা যাতে আস্তে আস্তে জলের সাথে নিচে পার্কুলেট করে বেরিয়ে যায়, এই বিষয়টা করতে হবে। এই পদ্ধতি এই পদ্ধতিটা যে হচ্ছে মূল পদ্ধতি। আর এছাড়া কিছু সহনশীল জাত আছে সেগুলো বেছে, সেই যেমন ধান চাষ করতে হবে। যদি 3 বা তার উপরে চলে যায় তখন ধান চাষ করতে হবে। বিশেষ কিছু চাষের মাধ্যমে এটাকে ঠিক করতে হবে, কারণ এটাকে সম্পূর্ণ আমরা নির্মূল করতে পারি না, শুধু ম্যানেজমেন্ট দ্বারাই এটা সম্ভব। তার জন্য বিশেষজ্ঞর সাথে কথা বলা, যেখানে আধিকারিকরা আছেন আমাদের ব্লক স্তরে, তাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, এইখানে আমি প্রশ্ন করতে চাইছিলাম যে চাষি টেস্ট করার জন্য, মাটি পরীক্ষা করার জন্য কোথায় যাবেন? পশ্চিমবঙ্গ সরকারের বিনা পয়সাতে অর্থাৎ নিখরচায় মাটি পরীক্ষা করে দেওয়া হয়। এরকম 11টি ল্যাবরেটরি এই মুহূর্তে আছে। তাই এগুলি বিভিন্ন জেলার মধ্যে রয়েছে। সেই সমস্ত জায়গাতে, যেমন ধরুন কোচবিহারে এক ল্যাবরেটরি আছে, রায়গঞ্জে আছে, তারপর আপনার বহরমপুরে আছে, তারপর আপনার নদিয়াতে আছে, বর্ধমানে আছে, মেদিনীপুরে আছে, পশ্চিম মেদিনীপুরে, টালিগঞ্জ একটি ল্যাবরেটরি আছে। এই সমস্ত সরকারি ল্যাবরেটরির বাইরেও কি কোথাও? এর বাইরেও ল্যাবরেটরি আছে, যেগুলো এনজিও ল্যাবরেটরি আছে, তারা মাটি পরীক্ষা করেন। তারা মাটি পরীক্ষার একটা খরচ আছে, এখন অনেকে তাদের মানে খরচের সুবিধা মতো তারা সেই মাটিটা তাদের ব্যক্তিগত উদ্যোগে তারা করে থাকেন। হয়তো কিছু তারা সেক্ষেত্রে এর একটা মূল্য নেন, কিন্তু যখন ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার কোনো দায়িত্ব দিয়ে তাদের মাটির পরীক্ষা করান, মানে যেমন সয়েল হেলথ কার্ড স্কিম যেটা চলেছে বা চলছে, এখনো শুরু হয়েছে, সেখানে মাটি পরীক্ষা করার জন্য সরকারি খরচটা বহন করেন, অর্থাৎ কোনো খরচ লাগে না। কোনো খরচ লাগে না। এই যে হেলথ কার্ড স্কিম বললেন, হেলথ কার্ড স্কিমটা যদি একটু বলেন। এই হেলথ কার্ড স্কিমটা শুরু হয়েছে 1915 সালে। এই হেলথ কার্ডটা হচ্ছে যে তাতে এই যে 12টা আমরা বলছি যে প্যারামিটারস আছে, এইগুলোর ওখানে তাতে তার ফলাফলের উল্লেখ হলো, এবং সেইগুলো থেকে চাষি, একাধিক চাষি, একজন নয়, ধরুন আমি যদি 2.5 হেক্টর, ওই যে নিয়ম 2.5 হেক্টরের মধ্যে একাধিক চাষি থাকতে পারেন, 5 জন থাকতে পারেন, 10-12 জন থাকতে পারেন, তাহলে সকলেই কিন্তু বললাম কম বেশি একই রকম তার চরিত্র থাকবে মাটি, যেহেতু এটা কম্পোজিট স্যাম্পল, ফলে তারা সেইটাকে মানে অনুসরণ করে তারা চাষবাস, মানে তারা তাদেরকে অলরেডি এর মধ্যে তাদের কাছ থেকে জেনে নেওয়া হয় যে তারা কি কি চাষ করেন, সেই সমস্ত 4টে ফসলের তাদের কি সার হবে, তার কি মাত্রা, সবটাই বলে দেওয়া হয়। আচ্ছা, এইটা তারা ভাবেন। মাটিকে সংশোধন করার জন্য যে বললাম, চুন বলুন, পদ্ধতি দেওয়া বা কোনো যদি দেওয়া দিতে হয়, সবগুলোই ওখানে বলে দেওয়া হয়। আচ্ছা, এই যে মাটি একবার পরীক্ষা করা হলো, আবার কতদিন পরে পরীক্ষা করতে হবে? মাটি পরীক্ষা একবার করার পর আমরা সাধারণত বলে থাকি 3 বছর অন্তর এটা করা যায়, বা 2 বছরেও মানুষ করতে পারেন, কারণ সরকার অনুমোদিত স্কিমেতেই এটা হয়েছে, 2 ইয়ার সাইকেলে করা হয়েছিল। তা সেই হিসেবে আপনি 2 থেকে 3 বছরে মাটি পরীক্ষা একজন চাষি করতে পারেন। তার যদি নিজের আলাদা করে করার থাকে তাহলে প্রাইভেট ল্যাবরেটরিও অনেক ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায়, সেগুলোতে ওনারা যেতে পারেন। তাহলে আপনি বলতে চাইছেন, বা আমরা জানতে পারলাম আজকের এই আলোচনা থেকে, যে চাষের জন্য মাটি পরীক্ষা করা খুবই প্রয়োজন, এবং
মাটি পরীক্ষা করতে গেলে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, বা মাটি পরীক্ষা করার পরে চাষি যে 12টা প্যারামিটার পেলেন সেটাকে নিয়ে তিনি কিভাবে... একটা কথা আপনাকে বলি, এই যে এটা গেল ধরুন তার পিএইচ বা তার লবণাক্ততা, এরপর যেটা আছে যে ধরুন ফসফরাস, পটাশ, এই বিষয়টা এখানে আমরা মাত্রাটা ঠিক করে দিই। কারণ আমরা মানে সরকারের তরফ থেকে যে বা বিশ্ববিদ্যালয় গবেষণা করে যেটা দেখেছেন যে সারের মাত্রাকে 3টা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উচ্চ, মধ্যম আর নিম্ন। অর্থাৎ যে মাটির উর্বরতা নিম্নমানের হবে তার জন্য সারের মাত্রা হবে উচ্চমানের। আচ্ছা। যে মাটির উর্বরতা মধ্যমানের হবে তার জন্য সারের মাত্রা হবে মধ্যমানের। আর যে মাটির উর্বরতা উচ্চমানের তার সার একটু কম লাগবে, তারটা নিচু ডোজে, লোয়ার ডোজে সার প্রয়োগ করা। এইটা হচ্ছে মূল জায়গা। কারণ চাষিরা অনেক ক্ষেত্রেই এটা নিজেরা ঠিক করতে পারেন না। অর্থাৎ অধিক সার ব্যবহার করলেও জমির ক্ষতি, ফলন তো বেশি হবে না, জমির ক্ষতি হবে এবং জমিতে সার থেকে যাবে, এবং যেটা উর্বরতাটা কম, মানে তার ক্ষেত্রে কিছু উর্বরতার সমস্যা দেখা দেবে। মানে অধিক ধরুন ফসফেট, তা আপনার প্রচণ্ড দামি জিনিস আজকে ফসফেট, পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়, তাহলে সেইটার খরচটা চাষিকে বহন করতে হবে, যেটা অপ্রয়োজনীয়। ওই জন্য মাটিটা পরীক্ষা করে সারের ওই যে তাতে যে মাত্রাটা আমরা বলে দিই সেইটা নিয়ে তাদের কাজ করা উচিত। তাহলে মাটি পরীক্ষা করা তো খুবই প্রয়োজন, এবং মাটি পরীক্ষা না করলে আমাদের মানে চাষের ক্ষেত্রে অনেক রকম সমস্যা হতে পারে, মানে না জেনে যদি আমরা চাষ করি আর কি। হ্যাঁ, অবশ্যই। কারণ বিভিন্ন ফসলের যে সারের মাত্রা, সেই মাত্রাগুলো আমাদের জানা দরকার। তার কতটা মাটির উর্বরতা আছে, সেখানে কোন চাষটা ভালো করা যাবে সেটাও কিছুটা বলে দেওয়া যাবে। তাহলে মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য মাটি পরীক্ষা অবশ্যই জরুরি, এবং চাষিরা কিভাবে করবেন, কোথায় গিয়ে করবেন, এবং তার জন্য কি কি পদ্ধতি আছে, আমরা সেসব নিয়ে সব আলোচনা করলাম। আজকে আমাদের সময় একদমই শেষ। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল মাটি পরীক্ষা এবং তার প্রয়োজনীয়তা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রসায়ন বিভাগের প্রাক্তন উপকৃষি অধিকর্তা ডক্টর পার্থ মুখার্জি, এবং বর্তমানে সিএডিসির আধিকারিক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর।
উদযাপনের সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি